ক্লাসে আমরা জীবন ও বৃক্ষ এই প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম থেকে। তো ঠিক আছে, দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমাদান আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে মোটামুটি আস্তে ধীরে, চোখের পলকে কিন্তু 10 দিন শেষ। এই রমজান মাস তোমাদের অনেকের এখন বন্ধ, তেমন কাজ নাই, বাট এই টাইমটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের স্টাডির জন্য এই টাইমটা অনেক, এই সময় চাইলে অনেক কিছু তুমি পড়তে পারবা, অনেক পড়াশোনা করা যায় যদি পড়ো, অনেক পড়াশোনা করা যায় যদি ভালো করে পড়ো, কিন্তু না পড়লে আসলে বিপদ। তো যদি তোমরা চাও যে ভালো করে পড়বা, সময়গুলোকে কাজে লাগাবা, তাহলে রমজান মাস কিন্তু খুবই তোমাদের জন্য একটা মুখ্য সময়। ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, লেটস গো, চলো আমরা তাহলে শুরু করে দিই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমেই একটু জীবন বৃক্ষ এটা আমরা একটু পড়লে প্রথমে আমাদেরকে একটু লেখক পরিচিতিতে যেতে হবে। তো লেখক পরিচিতিতে আমরা যদি দেখি, লেখকের পরিচিতি সম্পর্কে আমরা একটুখানি আগে জানবো। তো এখানে অনেকগুলো ব্যাপার দেওয়া আছে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তবে সাহিত্যগুলো মনে রাখবা, যে সংস্কৃতির কথা, তারপর হচ্ছে সভ্যতা, সুখ, এই তিনটা তার প্রবন্ধ গ্রন্থ। আর বিখ্যাত 2টা প্রবন্ধ আছে তার ভিতরে জীবন ও বৃক্ষ, এটা তো আমাদের, এটা আমরা এখন পড়বো। এরপর হচ্ছে রবীন্দ্র ও বৈরাগ্য বিলাস, এই প্রবন্ধটা তার অনেক বিখ্যাত ফেমাস একটা প্রবন্ধ, এই জন্য আমরা এটা পড়বো। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে এই যে জীবন ও বৃক্ষ যে প্রবন্ধ, এই প্রবন্ধের আসলে মূল ভাব কি, এই প্রবন্ধের মূল ভাব, মূল বিষয়বস্তু কি, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো তোমরা বুঝতে পারতেছ, আমাদের জীবনকে লেখক এখানে একটা বৃক্ষের সাথে তুলনা করেছে, আমাদের জীবনকে একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন। ধরো আমরা যদি একটা যদি গাছের যদি ছবি আঁকি, চলো তাহলে আমরা একটা গাছ আঁকার জন্য চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। লাইক ধরো এটা একটা গাছ, এটা তার শিকড়, ঠিক আছে, এটা হচ্ছে ধরো গাছ, আমরা আঁকলাম। এখন দেখো, লেখক এখানে বৃক্ষ আর জীবনকে সাথে তুলনা করেছেন, অর্থাৎ আমাদের যে জীবন, এই জীবনকে লেখক বলেছেন যে আমাদের জীবনের আইডল, আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত গাছ। আচ্ছা আমরা একটু দেখি গাছ থেকে আমরা কি পাই, অনেক কিছু পাই, তাই না? গাছ থেকে আমরা ফল পাই, গাছ থেকে আমরা কাঠ পাই, ঠিক আছে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, ঠিক আছে, গাছ থেকে আমরা ফুল পাই। এই ফুল, গাছ না থাকলে কি ফুল হইতো? ফুল না হলে প্রপোজ করতে সম্ভব হইতো? গাছ থেকে আমরা ছায়া পাই। এখন এই যে এত কিছু যে আমরা গাছ থেকে পাই, গাছ এগুলো কাকে দেয়? আমাদেরকে দেয়। তার মানে খেয়াল করে দেখো, গাছের কিন্তু কোনো কিছু নাই, গাছের অ্যাচিভমেন্ট কি? একটা গাছ তখন সার্থক যখন সে গাছকে, আচ্ছা ধরো কোনো গাছে এইগুলো নাই, ফল নাই, কাঠ নাই, অক্সিজেন দেয় না, ফুল দেয় না, ছায়া দেয় না, ওটা কি একটা আইডিয়াল গাছ? বলো তো, ওটা কি সার্থক গাছ? বলো, ওটা কি সার্থক গাছ? না, নো। তাহলে একটা গাছ তখনই সার্থক হয় যখন সে মানুষের জন্য এতগুলো কিছু যখন সে প্রোভাইড করবে, দেন তখন সে সার্থক। তাহলে আমাদের জীবনে আমরা সবসময় চিন্তা করি যে আমি কি পাবো, তাই না? আমি কি পাবো, এটা আমরা সবসময় চিন্তা করি, কিন্তু আমরা কখনোই এটা চিন্তা করি না আমি কি দিব। বলতো আমরা কোনটা বেশি চিন্তা করি? আমি পাবো কোনটা এটা বেশি চিন্তা করি, নাকি আমি কি দিব সেটা চিন্তা করি? আমি কি দিব এটা কখনোই চিন্তা করি। গাছ সবসময় চিন্তা করে আমি কি দিব। গাছ আমাদের থেকে কিছুই নেয় না। তো লেখক মোতাহার হোসেন চৌধুরী তিনি মনে করেছেন যে আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত এই গাছ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে এইখানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রসঙ্গ আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আবার মনে করেছেন গাছ না, নদীর মধ্যে আমাদের জীবনের সার্থকতা তিনি খুঁজে পেয়েছেন। কিসের মধ্যে বলতো? নদীর মধ্যে তিনি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। তো এই দুই জায়গাতে লেখক আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটু সমালোচনা করেছেন, যে রবীন্দ্রনাথ নদীর দিকে, নদীর যে গতি সেটার মধ্যে। তো লেখক এখানে সেগুলোর জবাব দিয়েছেন যে নদী
যে নদীর সার্থকতা কখন, গাছের সার্থকতা এতগুলো, নদীর সার্থকতা হচ্ছে নদী যখন সে যাবে, সাগর যখন পতিত হবে। নদীর প্রত্যেকটা, পৃথিবীর সকল নদীর পানি সাগরে যায়, প্রত্যেকটা খালের পানি নদীতে গিয়ে লাগে, নদীর পানি সাগরে যায়। এখন এই যে নদীর পানি যে সাগরে যাচ্ছে, এই চিত্রটা কি আমি আর তুমি কি প্রতিনিয়তই দেখি বলতো? দেখি। আমি ভালো আর্ট করি না, এই জন্য ভালো আর্ট করি না যে সবাই নজর দিয়ে দেয়, সমস্যা। আমি তো নজর দিয়ে দিলে সময় এমনি মানে দেখছে খালি আঁকে বুকে চোখ বন্ধ করে আঁকে দিছি, গাছ হয়ে গেছে, সিম্পল। কিন্তু ওই তোমরা নজর দিয়ে দাও, এই জন্য আসলে শোনো, এখন নদী যে সাগর যুক্ত হচ্ছে চিত্র আমরা প্রতিনিয়তই দেখতে পাই না। কি দেখতে পাই? নো, আমরা এটা দেখতে পাই না। তো লেখক মনে করে গাছের চিত্র আমরা যেভাবে প্রতিনিয়ত দেখতে পাই, নদীর চিত্র কিন্তু আমরা এভাবে দেখতে পাই না। যাই হোক, আমরা একটু পড়ি। তো দেখো বলছে, মানুষের জীবনের উদ্দেশ্য শুধু টিকে থাকা নয়, বরং বিকশিত হওয়া, আত্মিকভাবে পরিপূর্ণ হওয়া। সমাজে যারা অহংকার, স্বার্থপরতা ও সংকীর্ণতায় ডুবে থাকে, তারা অন্যের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এদের কারণে সমাজের অগ্রগতি থমকে যায়। মানুষের উচিত বৃক্ষের মতো হওয়া। একটি গাছ যেমন নীরবে শক্তি সঞ্চয় করে বেড়ে উঠে এবং শেষ পর্যন্ত সে ফুল ফল দিয়ে অন্যের উপকার করে, মানুষের জীবনও তেমন হওয়া উচিত। বৃক্ষ কোনো হইচই না করে নীরবে সেবা দিয়ে যায়। মানুষের সাধনা হওয়া উচিত ধীরস্থির এবং শান্ত। এরকম সাধনা হতে হবে ধীরস্থির শান্ত। দেখবা তোমার ক্লাসে ওদের মেজরিটি টপার যারা, ওরা দেখবা যে এমন একটা ভাব ধরে যে ওরা কিছুই জানে না, ওরা কিছুই পড়ে না, ওরা পড়েই না। এটা হচ্ছে নীরব সাধনা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা সফল মানুষ, তারা নীরবে সাধনা করে। সাধনা নীরবে হবে এবং প্রাপ্তি হবে কি প্রকাশিত। পৃথিবীর প্রত্যেকটা কাজে তোমার সাধনা হবে। তুমি এ প্লাস পেতে চাও, সাধনা করতে হবে নীরবে, নিভৃতে, কাউকে দেখিয়ে না। কথা বলছে। আর বাঙালির চোখ খুব খারাপ। বাঙালি, তুমি অনেক পড়াশোনা করতেছো, তোমার দিকে নজর লাগাই দিবে। নজর কিন্তু লাগে, নজর লাগে, এটা সত্য কথা, এটা জ্বলন্ত প্রমাণ। আমি, তুমি আজ থেকে আমার 5 বছর আগে ছবি দেখো, চেহারা সুরত দেখো, আজকে দেখো, নজর লাগাই দিছে মানুষ। কথা বুঝছো? তো নীরব সাধনা করতে হবে, সব করা যাবে না। কথা বুঝছো? সব করা যাবে না। তো এরপর দেখো যে এরপর বলছে, সাধনা হওয়া উচিত ধীরস্থির ও শান্ত। তাড়াহুড়ো এবং অস্থিরতায় জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া যায় না। মানুষের বিকাশ কেবল শরীরের বৃদ্ধি নয়, বরং মন, অনুভূতি, চিন্তা এবং মানবিকতার উন্নয়ন। খালি উঁচা লম্বা প্রতিদিন বড় হইতেছি এটা না। এরপর বলছে যে মানুষের জীবন কি হতে হবে, আত্মিকভাবে মানুষকে বড় হতে হবে। নিজের জীবনের অভিজ্ঞতা, প্রেম, বেদনা থেকে মানুষ আত্মা পরিপক্কতা লাভ করে। বৃক্ষ যেমন ফল ও ছায়া দিয়ে সার্থক হয়, মানুষের প্রাপ্তিও যখন অন্যের কল্যাণে নিয়োজিত হয়, তখনই জীবন সার্থক হয়ে ওঠে। বিজ্ঞান জ্ঞান বাড়াতে পারে, কিন্তু আত্মার পূর্ণতা আসে সাহিত্যে, শিল্পকলা ও অনুভূতি চর্চায়। তাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত আত্মার উন্নতি এবং সৃজনশীলতার বিকাশ। কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি ভুল বলেছি? আমি কি বাড়িয়ে বলেছি কি? ঠিক আছে, আচ্ছা। তো এরপরে চলো আমরা এবার প্রবন্ধটা একটু পড়ি। এখানে যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে এগুলো ব্যাখ্যা তোমরা বুঝে নিও। তো বলছে, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া না, খালি খাই পরে টিকে থাকে এটা সমাজের কাজ না। মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনের আগ্রহ জাগিয়ে তোলা। সমাজের কাজ হচ্ছে তোমাকে বিকশিত করা। তোমার ভিতরে মেধা আছে, সে মেধা কি করবা? সে মেধা সঞ্চয় করবা, সে মেধা সমাজের কল্যাণে কাজে লাগাবা। এটা মানুষের জীবনের কি হওয়া উচিত? মানুষের জীবনের কি আদর্শ হওয়া উচিত। এবং বলছে জীবনে মানুষের জীবনের আগ্রহ জাগিয়ে তুলতে হবে, জীবনে বেঁচে থাকার আগ্রহ জাগিয়ে তুলতে হবে। যে আমি একদিন আমি বেঁচে থাকবো, আমার উপর আমার পরিবারের অনেক ইচ্ছা, স্বপ্ন, সমাজের অনেক ইচ্ছা, আমি দেশের জন্য কোনো কিছু করব, জাতির জন্য কোনো কিছু করব। এরপর বলছে স্বল্প প্রাণ স্থূল প্রাণ। স্বল্প প্রাণ মানে এখানে বোঝাচ্ছে যাদের মানে বড় হৃদয়ের যারা মানুষ না। এরপর বলছে স্থূল বুদ্ধি। স্থূল বুদ্ধি মানে হচ্ছে যারা সূক্ষ্মভাবে কোনো কিছু বিচার বিশ্লেষণ করতে পারে না, তাদেরকে বোঝাচ্ছে। ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। এই সংসার বলতে এখানে বোঝানো হচ্ছে সমাজ। অর্থাৎ আমাদের এই সমাজে এই ধরনের মানে খুব সংকীর্ণ চিত্তের মানুষ, স্থূল বুদ্ধি, যারা খুব বিচার বিশ্লেষণ করে না, খুব একটা মানুষ, আমাদের সমাজের মানুষজন কেমন খুব একটা বিচার বিশ্লেষণ করে না। ওই আশপাশের মানুষ থেকে শুনছে এটাই বিশ্বাস করছে, এটা শুনছে এটা, যেটা দেখছে এটা বিশ্বাস করছে, কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করবে এই কাজ করে না।
এরপর বলছে কি যে জবরদস্তি প্রিয় মানুষ সংসারে পরিপূর্ণ। জবরদস্তি প্রিয় মানুষ অর্থাৎ যারা জোর খাটায়, আমার টাকা আছে, আমার পাওয়ার আছে, আমি তোমার উপর প্রভাব খাটাবো, খাটাইলে গ্রামের দিকে, গ্রাম বলো শহর বলো, সব জায়গায় আইল ঠেলাঠেলি চলে। কথা বুঝছো? আমার একটু প্রভাব বেশি, তো আমার জমিন এটা মনে করো 2 কাঠার, আমি প্রতি বছর একটু একটু করে এক আঙ্গুল সরাইয়া এটার মোটামুটি 2 কাঠা জমির 2.5 কাঠা বানিয়ে ফেলেছি। এই ধরনের মানুষ আমাদের সমাজে পরিপূর্ণ। তার পথের অন্তরায় সৃষ্টি করে, তার পথের অন্তরায়, অন্তরায় মানে হচ্ছে বাধা। এরা কোনোদিন কোনো মানুষের উপকার তো করে না, বরং কেউ এগিয়ে যাচ্ছে তাকে টেনে ধরবে, তার বাধা সৃষ্টি করবে। এই জন্য বলি যে সাইলেন্ট হতে হবে, বুঝছো? নীরব সাধনা করতে হবে। কিন্তু তুমি যখন সাধনা করতেছো তখন দেখবা যে তোমার কেমনে টাইনে নিচে নামাবো এই চিন্তা থাকে আমাদের। কথা বুঝতে পারছো? প্রেম এবং সৌন্দর্য এদের স্পর্শ লাভ করতে পারেনি, এদের ভিতরে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, মনুষ্যত্ব নাই। এরা কখনো মানুষকে কি করতে পারে না, কখনো মানুষকে ভালোবাসা দিতে পারে না, কখনো মানুষকে ভালোবাসে নাই, এদেরকে কখনো প্রেম স্পর্শ করেনি। এজন্য এরা হচ্ছে নিষ্ঠুর, এরা হচ্ছে বিকৃত বুদ্ধি, এরা নিষ্ঠুর, এদের ভিতরে কি নাই, মনুষ্যত্ব নাই, এরা বিকৃত বুদ্ধি, এদের বুদ্ধি হচ্ছে বিকারগ্রস্ত, এদের বুদ্ধি ঠিকঠাক ভাবে কাজ করে না। কথা বুঝতে পারছো? এদের একমাত্র দেবতা হচ্ছে অহংকার, অর্থাৎ যেটা ওরা পূজা করে সেটা হচ্ছে অহংকার। আমার এত লাখ টাকা আছে, আমার এত কোটি টাকা আছে, আমার এটা আছে, ব্যাংক ব্যালেন্স এটা আছে, কিন্তু আমার আরেকজনের নাই, তাই বলে যে সে মানুষ না, এটা না। এই অহংকারের নিশান উড়ানোই তাদের কি মূল উদ্দেশ্য। এরপর বলছে তারই চরণে তারা নিবেদিত প্রাণ। এই অহংকারের কাছে তারা নিজেকে সমর্পণ করছে। ব্যক্তিগত অহংকার কখনো, ব্যক্তিগত অহংকার কখনো বা পারিবারিক অহংকার, আমি অমুক পরিবারের ছেলে। এরপর বলছে কখনো বা জাতিগত অহংকার, আমার জাত এটা, তোমার জাত এটা। কথা বলছে আমি চৌধুরী জাত, আমার ভুইয়া জাত আমার, আর তুমি কি মুসির জাত, চৌকিদারের জাত, এটাও কিন্তু চলে। এসবের নিশান, নিশান মানে হচ্ছে পতাকা, এসবের নিশান ওড়ানো এদের কাজ। মাঝে মধ্যে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না। ওর নিজের ভিতরেই তো মানব প্রেম নাই, তো সে যদি তোমাকে মানব প্রেমের কথা বললে তা কি নেশা হবে, নেশা ধরবে বলো? হুজুর নিজেই বিয়ে করে নাই, হুজুর ওয়াজে উইটা ওয়াজ করতেছে যে বিয়ের পর বউয়ের সাথে মহব্বত, বউ এটা সেটা বিয়ে করলে এটা লাভ, কিন্তু হুজুর নিজেই বিয়ে করে না। এক হুজুর একটা আছে সারাদিন খালি বিয়ে বিয়ে করো বিয়ে করো, হুজুর নিজেই বিয়ে করে না। তো হুজুরের এই বিয়ের গল্প শুনে কি ভাল লাগবো? না। যে বিয়ে করছে, যে বাস্তব অভিজ্ঞতা আছে, সে বললে, সেই হুজুর ওয়াজ করলে না আমার ভাল লাগবো। কথা বুঝছো? আমি পড়াই বাংলা, আমি যদি ক্লাস আইসে তোমার যদি ওয়াজ করি, কোরআন হাদিস পড়াই, তোমার কি এটাতে নেশা ধরবো? বেটা লেখে কবিতা, প্রেম প্রীতির কবিতা নাই, কোরআন আয়াত আর হাদিস শুনে আম করে। জিনিসটা ভালো, কিন্তু তোমার তো নেশা ধরবে না। তোমার আমার মুখ থেকে কোন জিনিস তোমার নেশা ধরবে? আমার মুখ থেকে কবিতা তোমার নেশা ধরবে, আমার মুখ থেকে প্রেম ভালোবাসা তোমার নেশা ধরবে। এই জন্য বলছে যে এরা যখন এইসব কাজ করে তখন সেটাতে নেশা ধরে না, মনে হয় সেটা আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বুলি, সেটার ভিতরে কোনো আন্তরিকতা নাই এবং সেটা উপলব্ধি করা যায় না। বুলি শব্দের অর্থ হচ্ছে কথা। কথা বুঝছো? কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে যে এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, অর্থাৎ এই আমাদের সমাজে এই মানুষদের মধ্যে থেকে আমাদেরকে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, যারা সূক্ষ্মভাবে যে কোনো জিনিস বিশ্লেষণ করতে পারে, যারা উদার হৃদয়, যাদের হৃদয় অনেক বড়, গভীর চিত্ত ব্যক্তি, যারা গভীরভাবে যে কোনো জিনিসকে কি করতে পারে, অবজার্ভ করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, তাদেরকে এনে দিতে হবে। যাদের কাছে বড় উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকে না, যাদের কাছে মানুষের জীবন ইম্পর্টেন্ট, খালি টিকে থাকে, খেয়ে পরে টিকে থাকে, এটা তাদের কাছে ইম্পর্টেন্ট না। কথা বুঝতে পারছো? কিরে সাউন্ড প্রবলেম করে নাকি? এই যে আমি যে সাউন্ড, সলিড সাউন্ড 100। এই এটার নাম কি? এটার নাম কি? মহিমুল শিকদার। সাউন্ড সমস্যা করতেছে? আমি যদি 100 সাউন্ড। কিরে সাউন্ড সমস্যা? সাউন্ড সমস্যা হলে সরঞ্জাম আছে, মাইক্রোফোনের অভাব নাই, তোমাদের জন্য ভরপুর টাকা খরচ করি আমি। দেখছো? একটা, দুইটা, তিনটে, এটার দামই তো কত, 35,000 না কত এটার দাম। কাদের জন্য? সব তোমাদের জন্য। সাউন্ড সমস্যা হলে বলবা খালি, কোনো হীনমন্যতায় ঢুকবে না, মানে সব আছে। এখন আরেকটা করা সাউন্ড লাগাইতেছি, সবাই একটু অপেক্ষা করো। সব তোমাদের জন্য, তানভীর বাণী তোমরা, তোমাদেরকে ছাড়া আমাকে কখনো কল্পনা করা যাবে না। চলো বুঝছো? এখন এটা করা একটা সাউন্ড দিছি, এবার দেখো কেমন। বুঝছো? এবার দেখো তো কেমন। হ্যাঁ, আচ্ছা ওকে।
এখন চলো আমরা একটুখানি আবার আমাদের আলোচনার দিকে যাই। এখন ঠিক আছে? ঠিক আছে। তা এখন বলছে যে এদের জায়গাতে কি করতে, যাদের কাছে সমাজে টিকে থাকাটা বড় কথা না, মানুষের জীবনকে যারা গুরুত্ব দিবে এটাই হবে যাদের কাছে বড়। ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে কি, এরপর বলছে এদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন চাষ, অর্থাৎ জীবনের আদর্শের প্রতীকটা এদের কাছে একটা আকৃতির মতো, কল নয়, সজীব বৃক্ষ যার গতি আছে, বৃদ্ধি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবায় প্রস্তুত হওয়া যার কাজ। বৃক্ষের জীবনের গতি ও বিকাশ উপলব্ধি করা দরকার। তাহলে লেখক আমাদেরকে বলছে বৃক্ষের জীবনের গতি এবং বিকাশ এই দুটো আমাদেরকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। যদি আমরা বৃক্ষের এই যে ফুল ফোটা, ফল ধরা, এগুলোর দিকে যদি না তাকাই তাহলে কখনোই কি হবে না, বৃক্ষ আমাদেরকে কখনোই কি করবে না, আমরা কখনো আমাদের আসল যে সার্থকতা সেটা খুঁজে পাবো না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানোর প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটা সোটা করে তুলেই বৃক্ষের কাজের সমাপ্তি না। বৃক্ষ কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সে কি মাটি থেকে পানি টেনে নিয়ে সে কি নিজেই খালি মোটা সোটা হয়? এটা কি তার কাজ? না। তাহলে সে খায়, সেটাও কি কিসের জন্য? সেটাও মানুষের কল্যাণে, সে নিজেকে নিয়োজিত করার জন্য। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে জীবন অসম্পূর্ণ থেকে যায়। তাই বৃক্ষের সার্থকতার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নাই। সজীবতা আর সার্থকতার জন্য বৃক্ষের থেকে আর কোনো জীবন্ত দৃষ্টান্ত আর নাই। কথা বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? এই কথা বুঝছো কিনা? এরপর লেখক বলেছেন অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। ওই যে বললাম রবীন্দ্রনাথের প্রসঙ্গটা আছে। এবার বলছে রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুল ফোটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সদৃশ্য দেখতে পেয়েছেন। অর্থাৎ তিনি মনুষ্যত্বের মধ্যে তিনি এটার মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন ওই যে ঢেউয়ের সাথে, বুঝছো, নদীর গতির সাথে। তার মানে মনুষ্যত্বের বেদনা নদীর গতি উপলব্ধি হয়, ফুল ফোটায় নয়। ফুল ফোটা সহজ, নদীর গতি সহজ নয়। তিনি মনে করেন যে ফুল ফোটা এটা তো সহজ, নদীর গতি কিন্তু সহজ না। তো মানুষের জীবনও কিন্তু কি না, সহজ নয়। তাকে অনেক বাধা ডিঙানো, দুঃখ পেতে হয়। মানুষের জীবনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে। এরপর হচ্ছে কিন্তু ফুল ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটার দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ। এই তপবন মানে কি এটা একটু বুঝো। রবীন্দ্রনাথকে এই প্রবন্ধে লেখক বলছে তপবন প্রেমিক। হোয়াট ইজ তপবন প্রেমিক? তপবন প্রেমিক বলতে বোঝায় যে অরণ্যে ঋষির আশ্রম, অর্থাৎ কোন একটা অরণ্যে ঋষির আশ্রম, মুনি ঋষিরা তপস্যা করেন এমন বন। আবার প্রাচীন ভারতীয় ঋষিদের মতে রবীন্দ্রনাথ ছিলেন অরণ্য ও বৃক্ষপ্রেমী। অরণ্য বা বৃক্ষপ্রেমী হওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু এই কথাটা তিনি বলছেন। রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না তা বোঝা মুশকিল। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটাতে ততটা স্পষ্ট হয়ে ওঠে না। নদীর পানি অনেক জায়গাতে বাড়ি খেয়ে অনেক সংগ্রাম করে সে গিয়ে সাগরে গিয়ে মিশে, অনেক কষ্ট। ফুল ফোটার মধ্যে তো এত কষ্ট নাই। এরপর বলছে তাই কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এই জন্য কবি কি করতে চেয়েছেন? এই নদীকে মনুষ্যত্বের প্রতীক হিসাবে করতে চেয়েছেন। উত্তরে বলবো চর্মচক্ষুকে, উত্তরে বলবো চর্মচক্ষুকে। চর্মচক্ষু মানে হচ্ছে আমাদের এই যে দেহের চোখ, বড় না করে কল্পনা এবং অনুভূতির চক্ষুকে বড় করে তুলেন। বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়। অর্থাৎ বৃক্ষের যে কষ্ট এটা অনুভূতির চোখ দিয়ে কি করতে হবে, দেখতে হবে। মানুষের যে কষ্ট, দুঃখ, একটা মানুষ কষ্টে আছে, এটাকে আমি আমার চোখ দিয়ে দেখি, এটা আমি আমার মনের চোখ দিয়ে এটা আমি অনুভব করি, রাইট? সে কথাই এখানে বলছে। এরপর বলছে মানুষের সাধনায় যেমন একটা দৃঢ়স্থির ভাব দেখতে পাওয়া যায়, এটাই হওয়া উচিত। অর্থাৎ মানুষের সাধনার ভিতর একটা দৃঢ়স্থির ভাব থাকতে হবে, তাড়াহুড়ো না, হুলস্থুল না। এরপর বলছে অনবরত দেহ চলা মানুষের সাধনা হওয়া উচিত না। দেহ চলতেছে, নদীর পানি তো চলতেছে চলতেছে চলতেছে, বিরাম নাই, এটা হওয়া উচিত না। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষের অভিব্যক্তি, নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। নদীর সার্থকতা, নদী যে সাগরে যাচ্ছে এই চিত্র কি আমরা প্রতিদিন দেখি? নো। এরপর বলছে নদী সাগরে প্রতীত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। নদী সাগরে প্রতীত হয় কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত এটা দেখি না। এরপর হচ্ছে বৃক্ষের ফুল ফোটা এবং ফল ধরার ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে দোরের কাছে দাঁড়িয়ে। দোর মানে হচ্ছে দরজা,
আমরা আমাদের দরজার কাছে দাঁড়ালে সেটা দেখতে পাই। দোরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি শান্তি সেবার বাণী। নতি মানে কি? অবনত হওয়া, বিনয় হওয়া। সে আমাদেরকে বিনয়ের গল্প শোনায়, শান্তির গল্প দেয়, সে আমাদেরকে সেবার বাণী প্রচার করে। সেটাই হচ্ছে কি? বৃক্ষ। কথা বুঝতে পারছো? সঠিক ডিসিশন যাতে না। এরপর হচ্ছে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সাধনার ব্যাপারটা যখন আসে তখন প্রাপ্তি, যে আমি কি পাবো, এই প্রাপ্তিটা একটা বড় জিনিস। নদী সাগরে প্রতীত হয়, সে প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অর্থাৎ নদী যখন সাগরে যায় তখন তো সে নিজেকে বিসর্জন দিয়ে দেয়, এটা তো তার প্রাপ্তি না। আমি অনেক পড়াশোনা করছি, কি হবে, আমি একটা ভালো রেজাল্ট করবো, এটা আমার প্রাপ্তি। কিন্তু নদীর ঢেউ কি হয়? নদীর ঢেউটা গিয়ে সাগরে গিয়ে হয়েছে, তখন কি ওটা আর নদী থাকে? ওটা তো তখন সাগর হয়েছে। তার মানে সে নিজেকে বিসর্জন দিয়ে দিছে, আত্মবিসর্জন দিয়ে দিছে। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অপর পক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে উঠে, ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে উঠে তখন আপনা থেকেই বলতে ইচ্ছে করে, এই তো হ্যাঁ সাধনার সার্থকতা। বৃক্ষের প্রাপ্তি ও দান এক হয়ে গেছে। ফুল ও হ্যাঁ, তারপর হচ্ছে ফুল ও ফল একই সঙ্গে তার প্রাপ্তি, তার দান। সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানের পার্থক্য দেখা যায় না। হ্যাঁ, যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ যেটা তার প্রাপ্তি সেটাই সে দান করে দেয়। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্ট ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া গেছে, কিন্তু গদ্যে তিনি তাই স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছে যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গিয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। এই গান আমাদেরকে অনুভূতির কান দিয়ে শুনতে হবে, এই কান দিয়ে শোনা যাবে না। ঠিক আছে? এরপর বলছে যে কি, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতি যে মানুষ, ধর্ম মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা, জীবজন্তু বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষ বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষ বৃদ্ধি কেবল দৈহিক নাই, লাইনটা গুরুত্বপূর্ণ। খালি মোটা সোটা হমু, লম্বা বাড়বো, হেলদি হব, এটা না। এইজ বাড়বে, এটা না। আত্মিক মানুষ, আত্মার দিক থেকেও মানুষকে বড় হতে হবে। তুমি চিন্তা করো, আজ থেকে 5 বছর আগে তুমি যে জিনিস বুঝতে না, যে জিনিস আজকে তুমি সেই জিনিস বুঝতেছো, এটা তোমার, তুমি খেয়াল করে দেখো, আজ থেকে 5 বছর আগে তুমি তোমার ছবি, যারা 5 বছর আগে যদি কেউ ফেসবুক চালাইতে, যখন 6-7 পড়তো, তখন তোমার ক্যাপশন কি ছিল? হাই বন্ধুরা, কেমন আছো? তাই না? এখন তুমি সেই জিনিস দেখলে এখন তুমি হাসো না? তখন তো তুমি তো মনে করতে তুমি অনেক পশ, তুমি অনেক অনেক কিছু, এই ক্যাপশন দিয়ে। এখন তোমার কাছে এই যে এসে তোমার কাছে মনে হইতেছে যে কি, এটা কিছু না, তাই না? তো এটা দেখলে তুমি হাসো। তো আবার আজ থেকে 5 বছর পরেও তোমার সেই জিনিসটা আবার মনে হবে। এই যে এখন যেগুলো, যেসব কাজ কাম করতেছো না, এগুলো 5 বছর পরে চিন্তা করলে যে আল্লাহ, আমি ইন্টারমিডিয়েট থাকতে এত ছাগল ছিলাম। তো এটা কি হবে যে মানুষ আত্মিক ভাবেও মানুষকে কি হয়, প্রতিদিন মানুষ বড় হয়। সেটাই বলছে, মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, যা তৈরি করে পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফল, অন্তরে যে পরিপক্কতা, তাই তো আত্মা। এই আত্মরূপ ফল স্রষ্টার উপভোগ্য। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রেফারেন্স ইজ অল, অর্থাৎ পরিপক্কতাই হচ্ছে সব। ওকে, এরপর বলছে আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তার স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। এজন্য আমাদের দরকার কি, বিচিত্র অভিজ্ঞতা। নানা ধরনের আমাদের অভিজ্ঞতা লাগবে, নানা ধরনের নানা শ্রেণী পেশার মানুষের সাথে বসা লাগবে, কথা বলা লাগবে। আমাদের মনের মধ্যে প্রচুর প্রেম থাকতে হবে। ঠিক আছে? এই প্রেম মানে আবার সেই প্রেম না। এই প্রেম মানে হচ্ছে সৃষ্টিকুলের প্রতি প্রেম, ভালোবাসা থাকতে হবে। একটা কুকুরের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, একটা বেড়াল ছানার প্রতি আমার ভালোবাসা থাকতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, অনাহারী মানুষের প্রতি আমার ভালোবাসা, দরিদ্র মানুষের প্রতি আমার প্রেম থাকতে হবে। এখানে সেটার কথা বলছে। গভীর অনুভূতি দ্বারা আত্মার পরিপুষ্ট মাধুর্য সম্পাদন সম্ভব। তাই তাদের সাধনায় মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু বস্তু জিজ্ঞাসা, মানে বস্তু জগৎ সম্পর্কে জানা, তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। এটা লেখক বলছে যে বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষা ক্ষেত্রে তাদের এত মূল্য। উপরে যে বৃদ্ধির কথা বলা হয়েছে, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষ অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবল বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গুরু অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে বৃক্ষ যে আমাদের কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতার সে জীবনের গুরুভার বহন করে যায়। কথা বুঝছো? চলো আমরা একটু কোশ্চেন সলভ করি। গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্তি ব্যক্ত? বলো।
তাহলে কি হবে? গোপন ও নীরব সাধনা কার মধ্যে বিভক্ত? উত্তর হচ্ছে কি? বৃক্ষের মধ্যে। এরপর দেখো, জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে? কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে? কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে বলো? তাহলে উত্তর কি হবে? আত্মিক বৃদ্ধি, তাই না? এরপর বলছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে সজীবতা ও সার্থকতার জীবন্ত দৃষ্টান্ত হিসাবে কিসের উল্লেখ রয়েছে? জীবন ও বৃক্ষ প্রবন্ধে সজীবতা ও সার্থকতা জীবন্ত দৃষ্টান্ত হিসাবে কিসে উল্লেখ রয়েছে? কিসে বলতো? উত্তর হচ্ছে অবশ্যই বৃক্ষে, তাই না? এরপর বলছে মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটো জিনিস উপলব্ধি করার পক্ষপাতী? এটা আমি তোমাদেরকে বলেছি, এটা আমরা ক্লাসে পড়াইছি। কোন দুটো জিনিসের জন্য তিনি পক্ষপাতী বলো? তাহলে উত্তর হচ্ছে কি বলো? উত্তর হচ্ছে গতি এবং বিকাশ। ভেরি গুড, উত্তর হচ্ছে খ। এরপরে আসো, বৃক্ষ বৃদ্ধি ছাড়াও আর কিসের ইঙ্গিত দেয়? নির্মোহ, প্রশান্তির, মাধুর্য, সরলতা। বৃক্ষ বৃদ্ধি ছাড়া আর কিসের ইঙ্গিত দেয়? বৃক্ষ বৃদ্ধি ছাড়া আর কিসের ইঙ্গিত দেয়? আমাদেরকে প্রশান্তির ইঙ্গিত দেয়, রাইট? আচ্ছা, এরপরে বলছে স্বল্প প্রাণ স্থূলপান জগৎবুদ্ধি প্রিয় মানুষ কোনটি পরিপূর্ণ? তোমাদের নিশ্চয়ই মনে আছে লাইনটা কি ছিল? সংসার। আমি কিন্তু বলেছি ক্লাসে যে সংসার বলতে এখানে সমাজকে বোঝাচ্ছে। তো আমাদের পাঠ্য বইতে যেহেতু হুবহু সংসার শব্দটাই ছিল, সেটাই রাইট। এরপর বলছে বৃক্ষের পানে তাকিয়ে আমরা কিভাবে লাভবান হতে পারি? বৃক্ষের অনুসরণ ও অনুকরণ করে, বৃক্ষের মতো পরোপকারী হয়ে, এরপর হচ্ছে প্রতিদিন বৃক্ষের বৃদ্ধি থেকে ফুলে ফলে ভোগ করো। এটার উত্তর হচ্ছে বৃক্ষকে আমরা অনুসরণ অনুকরণ করে। অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা কার কাজ? দস্যু প্রবৃত্তি মানুষের কাজ, দাঙ্গাবাজ মানুষের কাজ, জবরদস্তি প্রিয় মানুষের কাজ। তাহলে এইটা আমরা পড়ছি, তাই না? এরপর বলছে এরা নিষ্ঠুর, বিকৃত বুদ্ধি কেন? কারণ এরা উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়নি, ধর্মের পবিত্র আলোয় শিক্ষিত হয়নি, মহৎ প্রাণের সংস্পর্শ লাভ করেনি, প্রেম ও সৌন্দর্য স্পর্শ লাভ করেনি। তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। শেষ। কি কঠিন বলো? খুবই সহজ এবং অনেক শিক্ষণীয় বিষয় আছে।